আর সেই ভালো রাখার জন্য যাকে আমরা সবসময় আমাদের মাঝে পেয়ে যাই, তাকেও আমরা পেয়ে গেছি। তাকে পেয়ে যাওয়া মানে অনেক প্রশ্নের ঝুড়ি। যে মুহূর্তে এখন আমরা চলছি, সমস্ত কাজ কিন্তু আমাদের করতে হচ্ছে কিন্তু একটু অন্য ছন্দে, ছন্দটা একটু বদলে গিয়েছে। তাতেও কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, হতে হতে হবে, কারণ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের যুদ্ধ করতে হলো। যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আর সাথে সাথে আরো কি করতে হবে, যদিও এই অনুষ্ঠানটা মানে হচ্ছে বিষয় জানা শারীরিক যে কোনো সমস্যা। লিভার নিয়ে আমাদের আলোচনা চলছিল বেশ কয়েক সপ্তাহ, কিন্তু তার মাঝে যখন আমরা কোভিড-19 মানে করোনা নিয়ে বহু প্রশ্ন ডাক্তারবাবুর কাছে করে ফেলেছি, উত্তরও পেয়ে গিয়েছি, কিন্তু যেহেতু এই সময়টায় এই নিয়ে প্রশ্ন কিন্তু দপ্তরে জমা হতেই চলেছে। যেহেতু গত সপ্তাহে আমাদের প্রশ্ন ছিল, আপনাদের হয়ে আমি করেছিলাম ডাক্তারবাবুকে, যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সম্পর্কে জানানো। সেই আলোচনা চলতে চলতে এই এক সপ্তাহের মধ্যে আরো বেশ কিছু প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আমি ডাক্তারবাবুকে অবশ্যই আপনাদের হয়ে করব। সেটি হচ্ছে, কিছু ধারণা আমাদের থাকে, সেই ধারণার মধ্যে একটা ধারণা উঠে এসেছে, কোভিড-19 যাদের অলরেডি হয়ে গেছে তাদের তো ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে গেছে, তাহলে তাদের কি আর পরবর্তীকালে অ্যাটাক হবে না? এই চিন্তাধারা বা এই ধারণাটা কতটা সঠিক সেটি কিন্তু জানাবেন অবশ্যই ডাক্তারবাবু। আমাদের সাথে রয়েছে, কিন্তু সাথে আপনারাও রয়েছেন। এটি ছাড়াও যাদের যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কথা বলার ইচ্ছে রয়েছে, আমাদের নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, দেখে নিন আপনারা। ফোনের লাইভ অনুষ্ঠানে কিন্তু ফোন করতেই পারেন। ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আরও একবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর কনিষ্ক সরকার স্যারকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমার অতিশয় প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। যারা গত দিনের অনুষ্ঠান শুনেছেন তারা অবগত আছেন, যারা এই প্রথম আজকে এই অনুষ্ঠান শুনছেন কোনোভাবে হয়তো, তো তাদের জন্য একটু উপক্রমণিকা করে নিতে হবে, ইন্ট্রোডাকশন। আমি গত প্রায় 4 সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত আলোচনার যে সিরিজ, যেটা কিনা আরও অনেক আগে থেকে চলছে, সেই সিরিজের মধ্যে এখন যে SARS-CoV-19 রোগ সবার একটা কাছে আলোচ্য বিষয় এবং আশঙ্কার বিষয়। পৃথিবীর প্রায় প্রতিটা দেশের জনগণ এবং সরকারের জন্য একটা যুদ্ধ বলুন, একটা পরীক্ষা বলুন, একটা চ্যালেঞ্জ বলুন। এই প্রথম সারা পৃথিবীর মানুষ একজন বা একটি শত্রুর বিরুদ্ধে একভাবে লড়বার চেষ্টা করছি। আমরা লড়বো, আমরা জিতবো আমরাও। তো সেই জন্য আমাদের সেই শত্রুকে চেনা, সেই শত্রুর সাথে কিভাবে মোকাবিলা করতে হবে সেই ব্যাপারে আরও বেশি করে জানা, এবং তাতে কার কি ভূমিকা, সবার ভূমিকা তো এক নয়। যে ভদ্রমহিলা বাড়িতে আমাদের সবার জন্য ব্যবস্থাপনা করেন, তিনি একজন হাউসওয়াইফ, তার যা ভূমিকা, আবার যিনি একদম সামনে থেকে হাসপাতালে বলুন, রাস্তায় বলুন, বিভিন্ন জায়গায় একজনের কাছে আরেকজনের সম্পর্ক করিয়ে দেওয়া বলুন, আমি বলতে চাইছি যারা খাবার ডেলিভারি করছেন বা জিনিসপত্র কুরিয়ারের কাজ করছেন, যারা ডাক্তারের কাজ করছেন, যারা আইন রক্ষা পুলিশের কাজ করছেন, সবাই কোনো না কোনোভাবে, আবার যিনি বাড়ির হাউসওয়াইফ, সবাই আমরা এই ভাইরাস শত্রুর বিরুদ্ধে আমরা সবাই সৈনিক। তো আজকে আপনাদের গতদিনের পরিপ্রেক্ষিতে, গতদিন আমি আলোচনা করছিলাম যে এই যে ভাইরাল ইনফেকশন, সেক্ষেত্রে ইমিউনিটি তৈরি করা, বিশেষ রক্ষা কবচ তৈরি করার ব্যাপারে আমরা কি করতে পারি। অনেক মানুষ প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমি যদিও এই প্রশ্ন নিয়ে একদম আলোচনা যেতেই চাইনি, একদম আমি চেয়েছিলাম এই ব্যাপারে আলোচনা একদম না করতে, কারণ এত বেশি কমপ্লিকেটেড ব্যাপার নিয়ে আলোচনা আমি ভেবেছিলাম যে আপনারা এই প্রশ্ন করবেন না বোধহয়, কিন্তু করেছেন, আমাকে ওই জন্য উত্তর দিতে হবে। অনেকে প্রশ্ন করেছেন যে একবার যার এই অসুখ হয়ে গেছে, অর্থাৎ স্পেসিফিক RT-PCR পরীক্ষা করে, এই RT-PCR কাকে বলে না বলে আমি আগের
দুটো সপ্তাহ আগে পরিষ্কার করে আলোচনা করেছিলাম ইনভেস্টিগেশনের ব্যাপারে কী করা যায় সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। যদি আজকে সময় পাই আবার বুঝিয়ে বলবো, কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো না যদি আবার ওই আগের কথাই একবার বলি। তাই জন্য একদম নতুন যে টপিকটা এই ব্যাপারে একটু বলে নিই। তো পরীক্ষা করে যার পজিটিভ ধরা পড়লো, যার 2-3বার পজিটিভ ধরা পড়লো, বা যে সত্যি সত্যি সিমটোম্যাটিক হলো, পজিটিভও ধরা পড়েছে এবং তার জন্য যা যা সিমটম যে আপনারা অনেকে জানেন সেইটাও হলো, এবং তার মধ্যে আবার যাদের হাসপাতালেও ভর্তি করতে হলো, এবং হাসপাতাল থেকে রোগ সারিয়ে নেগেটিভ হয়ে বাড়ি ফিরে আসলেন তারা। এইবার এই যে জনগোষ্ঠী যাদের অন্তত 3বার কোভিড পরীক্ষা করে পজিটিভ হয়েছে এবং তারপর যা যা হয়েছে আমি বললাম, তো তারা নিশ্চয়ই তাদের দেহের ভিতরে তাদের যে সিস্টেম তাতে কোভিডের এগেনস্টে ইমিউনিটি তৈরি করেছেন। তাহলে তো তাদের আর দ্বিতীয়বার কোনো এই রোগ হওয়ার সুযোগ নেই। এইটা হলো মূল প্রতিপাদ্য বিষয়। আর এর ওপর প্রশ্নটা হলো যে তাদের কি দ্বিতীয়বার আর হবে না ডাক্তারবাবু? মানে সত্যি তো হওয়ার চান্স নেই তো। কারণ এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে কোনো জায়গায় এখন তো সবাই এই ব্যাপার নিয়ে গুগলে প্রচুর সার্চ করছেন, পড়াশোনা করছেন, জানতে চাইছেন। তো তাদের মধ্যে এরকম কেউ জানতে পেরেছেন না দ্বিতীয়বারও হতে পারে নাকি, সেই জন্যই তারা এই প্রশ্ন করেছেন। এবং কারোর সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি ব্যাপারটা ঠিক অ্যাজ অন টুডে এখন কোন জায়গায় আমাদের গবেষণালব্ধ জ্ঞান প্রতিষ্ঠিত আছে সেই ব্যাপারে আমি আলোকপাত করেছিলাম। আমি ছোট করে একটু এই ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই। এই যে একবার অসুখটা হয়ে গেলে আর হবে না, এটা তো সর্বজনবিদিত। মানে ভাইরাসের ক্ষেত্রে তো অন্য ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে যাদের ভাইরাল ইনফেকশন হয়েছে তারা একটা ইমিউনিটি পায়, দেহের মধ্যে ইমিউন সেল তৈরি হয়। এই ব্যাপারে একটা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সবার আছে, এবং তার ভিত্তিতে যদি একটা প্রশ্নের একটা উত্তর দিতে হয়, বলতে হয় যে না একবার কোভিড এরম হয়ে গেলে দ্বিতীয়বার হবে না। কিন্তু এখানে এই যে কিন্তু কথাটার মানে একটা কিন্তু আছে, কিন্তু সেই কিন্তুটা কি সেটা আমি বলবো। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি আপনার প্রতিদিনের দর্শক। আচ্ছা, আমি সমরেশ গুহ বলছি বর্ধমান থেকে। আচ্ছা, নমস্কার নেবেন সমরেশ বাবু, বর্ধমান থেকে। বলুন। আমার একটা প্রশ্ন আছে। আমি কদিন ধরেই আপনার এই সিরিজটা শুনছিলাম করোনার উপরে যে বেশ করে বলছেন। এই সময় এটা খুবই দরকার। এখন সাধারণ মানুষের কাছে অবশ্যই ডাক্তার এখন ভগবানের রূপ নিয়েছে, তো ডাক্তারদের সাথে থাকা একটা খুবই দরকার। খুব প্রাউড ফিল করছি। বাট একখানা কোশ্চেন ডাক্তারবাবু, এই এখন যে সময় যাচ্ছে অল্প সর্দি কাশি, এই ওয়েদার চেঞ্জের যে অল্প সর্দি কাশি, এটাও কি কোন রকম ভয়ের কারণ হতে পারে? আপনি না জেনে আর কি আমি যেটা বলতে চাইছি তার উপক্রমণকে মানে ইন্ট্রোডাকশনটা করে দিলেন। ইনফ্যাক্ট আপনি যদি 10 সেকেন্ড লাইনে থাকেন, আমি একটা কথা বলে নিই, তারপর আপনি 10 সেকেন্ড লাইনে থাকুন। প্রথম কথা হচ্ছে এই যে রোগটা নিয়ে এখন আমরা এত চিন্তিত, তার পুরো নামটা তো SARS-CoV-19 অর নোভেল করোনা ভাইরাস। এর মানে হচ্ছে নোভেল মানে নিউ করোনা ভাইরাস, তার মানে হচ্ছে পুরনো করোনা ভাইরাস ছিল। এখনো পর্যন্ত যা ডিটেক্টেড হয়েছে সেই অনুযায়ী মানুষকে আক্রান্ত করতে পারে সেই রকম করোনা ভাইরাসের সংখ্যা হলো 6। এই 6টি যে করোনা ভাইরাস, সেই সমস্ত করোনা ভাইরাস হলো আমাদের সর্দি কাশি, কমন কোল্ড বা ফ্লু যেগুলোকে বলি, চিরকাল আমরা যে আক্রান্ত হয়েছি সেগুলো ওই করোনা ভাইরাসগুলো দিয়ে। অর্থাৎ করোনা ভাইরাস ছিল এবং তার জন্য আমরা আক্রান্ত হই। এবার আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনি যেটা জিজ্ঞাসা করলেন তাহলে উত্তর হচ্ছে যে সেটাও করোনা ভাইরাস থেকেই হচ্ছে। কিন্তু এই যে সর্দি কাশি, একটু সিজন চেঞ্জের সময় নাক দিয়ে কাঁচা জল পড়া বা জল না পড়ে সর্দি কাশি হাঁচি হওয়া, এটাও করোনা ভাইরাসের জন্যই হচ্ছে। কিন্তু সেই করোনা ভাইরাস আর এই করোনা ভাইরাস একটু গোত্রের তফাৎ আছে। এই নতুন করোনা ভাইরাসের ওই জন্য নাম দেওয়া হয়েছে কোভিড-19, মানে 2019 সালে ডিটেক্ট হয়েছিল এই রকম কোভিড ভাইরাস। এই ব্যাপারটা কি আমি একটু পরিষ্কার করতে পারলাম? হ্যাঁ, এইটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, তাহলে যে ইমিউনিটি আগে আপনার আছে, বিকজ আপনি সবাই তো সর্দি কাশিতে আমরা ভুগেছি,
যে বেশি একটা ভুগেছি। হ্যাঁ, অনেকেই ভুগেছি। তো সেই পুরনো করোনা ভাইরাসের এগেনস্টে কিছু ইমিউনিটি তো আমাদের সবারই কম বেশি আছে। তাহলে প্রশ্ন যেটা দাঁড়িয়ে যায় যে ওই ইমিউনিটি এক্ষেত্রে কিছু কাজ করবে কি না, ইনফ্যাক্ট এই প্রশ্নও একটা থাকবে। এবার আপনি যেটা করলেন প্রশ্ন করলেন, স্পেসিফিক উত্তর দিয়ে দিই। ওই সর্দি কাশিও ওই করোনা ভাইরাসের জন্যই হচ্ছে, কিন্তু সেই করোনা ভাইরাসের টা অতটা মারাত্মক নয়। আমরা তাকে, আমাদের দেহ তাকে চিনে নিয়েছে, অনেক দিন আগে থেকে জানে, এবং কিভাবে তাকে ট্যাকল করতে হবে সে তার জানা আছে। অত ওর থেকে বিরাট ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, না, এখানে কিন্তু আমি যা বললাম তার মধ্যে একটা বিরাট কনফিউশন থেকে যাচ্ছে। সেই কনফিউশনটা কি আপনি তো ধরতে পেরেছেন, তবু আমি বলে দিই। কনফিউশনটা হচ্ছে, তাহলে ডাক্তারবাবু ওই যে সর্দি কাশি যেটা পুরনো করোনা ভাইরাস থেকে হতো, আর এই যে নতুন করোনা ভাইরাসের সর্দি কাশি, এই দুটোকে তফাৎ করার রাস্তা কিছু আছে কি? এটা হলো, হ্যাঁ, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য বা কোনো সিমটমস? হ্যাঁ, এটা উত্তর দুদিক দিয়ে। একটা হচ্ছে ডাক্তারদের দিক দিয়ে, ডাক্তাররা নিজেরা কিভাবে চিন্তা করছি আমরা এখন অ্যাজ অন টুডে, সেই চিন্তাটা হচ্ছে এরকম। কমন সেন্স অ্যাপ্রোচ হচ্ছে, তাহলে কোভিড-19 পরীক্ষা করে দেখা যাক যে কোভিড-19 পজিটিভ হয় কিনা। এখনকার দিনে সেই RT-PCR পরীক্ষা আছে, আপনারা জানেন, পরীক্ষা করে দেখা যেতে পারে। এটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্রোচ। কিন্তু ডাক্তারবাবুদের স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটা একটু আলাদা। ডাক্তারবাবুরা প্রথমেই ওই কোভিড-19-এর পরীক্ষা, যারা এই সরাসরি চিকিৎসার সাথে যুক্ত আছেন, তারা একটু অন্যরকমভাবে ভাবেন। তারা ভাবেন যে এটা তো করোনা ভাইরাস দিয়ে হচ্ছে, তাহলে ওই ভাইরাসটা কি এরকম মারাত্মক যে দেহের যে ভাইটাল অর্গানগুলো আছে তাতে কোনো রকম ক্ষতি করছে? এই ক্ষতি করবার একটা পরিমাপ একটা বিশেষ রক্ত পরীক্ষা করে জানা যায়, তার সাথে কোভিড-19-এর পরীক্ষার কোনো সম্পর্ক নেই। আমি বোঝাতে পারছি? সেই পরীক্ষাটি হলো CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরীক্ষা। অর্থাৎ আমরা চিরকাল করে আসছি আগে থেকে। আমরা যে পেশেন্টগুলো জ্বর আসছে, অর্থাৎ সর্দি কাশির সাথে একটু জ্বর আছে, তার আমরা একটা কমপ্লিট হিমোগ্রামের সাথে CRP করে, এটা আমার নিজের স্ট্র্যাটেজি, চিকিৎসা করবার জন্য কাজে লাগাই। তাতে দেখি যে CRP অনেক বেশি হয়েছে কিনা। যার CRP সাধারণত 6 বা তার তলায় থাকা উচিত। যে সাধারণত আমার নিজের অভিজ্ঞতা থেকে যতগুলো করোনা ভাইরাসের পেশেন্ট ট্রিট করেছি, তাদের সবারই 10-এর ওপরে থাকবেই। আর মোটামুটি অ্যাভারেজ যদি বলি, তাহলে 40 থেকে 90 এর মধ্যে থাকে, 40 to 90, কিন্তু 10-এর ওপরে থাকবেই। তো সেই রকম যদি হয়, তখন এটাকে সন্দেহ করেই নেবো যে না, এটা নোভেল করোনা ভাইরাস হতেই পারে। অবশ্যই তার RT-PCR পরীক্ষা করাবো, কিন্তু কখন করাবো সেটা পরের কথা। চিকিৎসা আগে শুরু করে দেবো, যাতে সে কখনোই এমন জায়গায় না পৌঁছয় যে তাকে ICU-তে যেতে হয়। তার আগে এখনকার দিনে এমন রাস্তা আছে, আমরা ওই ব্যাপারটাকে প্রিভেন্ট করতে পারি। অর্থাৎ এটা নিয়ে যে মারাত্মক রকমের লোকের আতঙ্ক আছে, ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ যদি করা যায়, তাহলে ওই আতঙ্কের কোনো কারণ আসলে নেই কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যাঁ ডাক্তারবাবু, ধন্যবাদ। আমি এই জন্যই ফোন করেছিলাম, এগুলোর ব্যাপারে আমার জানতে ভালো লাগে। আমি দেখি আপনার প্রোগ্রামটা রেগুলার ফলো করি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি বিচ্ছিন্ন করছি লাইন। হ্যাঁ, আচ্ছা, আমি যে প্রসঙ্গ যাবার সূচনা করেছিলাম, ওনার প্রশ্নের উত্তরে কিছুটা এগিয়ে যাওয়া গেল। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে কোভিড-19 যে নতুন ভাইরাস, তার যে পুরনো ফর্মগুলো অলরেডি আমরা পরিচিত। আমি বললাম যে 6টি হিউম্যান ফর্ম অফ এই করোনা ভাইরাস আছে। তো এবার নতুন ভাইরাসের এই যে ইমিউনিটি অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি যে ইমিউনিটি আমাদের দেহে ওই নতুন ভাইরাসের এগেনস্টে আমরা ইমিউন কি না, তাদের কথা বলছি যারা অলরেডি আক্রান্ত হয়েছে এবং নিশ্চয়ই তারা ইমিউন বডি তৈরি করেছে। তাহলে ইমিউনিটি ব্যাপারটা সম্পর্কে মানে খুব সোজা করে, যাতে সব মানুষ বুঝতে পারেন, সেই রকম একটু আমি 2-4 লাইন একটু বলে নিতে চাই, যাতে ব্যাপারটা পরিষ্কার হয়। সেই পরিষ্কার করবার জন্য বলছি, যখনই কোনো ভাইরাল ইনফেকশন আপনার দেহে ঘটলো, তখন এই যেমন সর্দি কাশি, সেটা নোভেল করোনা ভাইরাস থেকেই হোক, সে পুরোনো করোনা ভাইরাস থেকে হোক, বা অন্য কোনো ভাইরাস থেকেই হোক না কেন, বডির একটা ইনেট রেসপন্স বলে একটা কথা থাকে। ইনেট ইমিউনিটি, ইনেট রেসপন্স, এটার বাংলা হলো তৎক্ষণাৎ প্রতিক্রিয়া করার মতো একটা ক্ষমতা। অর্থাৎ সেই সময় এই যে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া করছে আপনার দেহ, সেই প্রতিক্রিয়াটা কিন্তু স্পেসিফিক কোন ভাইরাস সেটাকে চিনে করছে না। যে কোনো একটা ফরেন বডি দেহে ঢুকেছে, তাকে
যে কোনোভাবে নষ্ট করবার চেষ্টা করা। এখন ওই ইনেট ইমিউনিটি যার খুব বেশি আছে, অর্থাৎ যে কোনো ফরেন বডি ঢোকা মাত্রই বডি যখন রেসপন্স করে, কীভাবে রেসপন্স করে আমি বলবো, এক্ষুনি বলবো, তো করে, এবং সেই রেসপন্স যদি সফল হয়ে যায় তাহলে আর এর পরের স্টেজে ব্যাপারটা এগোবেই না। অর্থাৎ সে পুরনো করোনা ভাইরাস হোক, নোভেল করোনা ভাইরাস হোক, বডি সেটাকে ট্যাকল করে নেবে থ্রু ইনেট ইমিউনিটি। অর্থাৎ ভাইরাস কোনটা সেটা না চিনে তৎক্ষণাৎ যে রেসপন্স বা কুইক রেসপন্স টিম বলতে পারেন, সেই কুইক রেসপন্স টিম কাজ করে সেই ভাইরাসটাকে খতম করে দিল। এবার কুইক রেসপন্স টিম কীভাবে কাজ করে আমাদের দেহের এই ইমিউনিটি ঠিক রাখবার জন্য আমি বলে দিয়েছিলাম যে বিশেষ ধরনের ডব্লিউবিসি যেগুলো থাকে তার মধ্যে কিছু কোষ থাকে যাদের ম্যাক্রোফাজ বলি আমরা, মানে সেল যারা অন্য কোনো কোষকে গিলে ফেলতে পারে, খেয়ে নিতে পারে, এরকম একটা কনসেপ্ট আর কি। তো সেই ম্যাক্রোফেজ রিয়াকশান হতে পারে, এবং তাতে আমরা ওই এক্ষুনি বারবার ইনেট ইমিউনিটির কথা বলছি, তৎক্ষণাৎ রিয়াকশান করে কিছু কিছু লোক তাতেই ঠিক হয়ে যেতে পারে, বেশিরভাগ লোক হয় না। তো তারপরে কি হয়, তারপরে একটা ঘটনা ঘটে, তাকে আমরা বলি অ্যাডাপটিভ ইমিউনিটি। অর্থাৎ যদি আমি ওই ইমিউনিটিটাকে 1-2 করে ভাগ করি, প্রথমটাকে বললাম ইনেট ইমিউনিটি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাডাপটিভ ইমিউনিটিটা কি? অ্যাডাপটিভ ইমিউনিটিটা অন্য ইমিউনিটির থেকে আলাদা এই কারণের জন্য যে আমাদের দেহের মধ্যে বিশেষ ধরনের কিছু ডিটেক্টর সেল থাকে, তাদেরকে আমরা টি সেল বলি। টি সেল, টি ফর আমরা সবাই জানি বলে এই কথাটা বলছি, টাটা, টি সেল। তো সেই টি সেলগুলো মধ্যে ডিটেক্টর আছে, ওরা কিন্তু বুঝতে পারে যে মানে শিখে নিয়ে চিনতে পারা তার একটা সময় লাগে, মানে ওই জন্য অ্যাডাপটিভ কথাটা ব্যবহার করি, সে অ্যাডাপ্ট করতে সময় লাগে। টি সেলগুলো চিনে নিতে পারে, এবং চিনে নিয়ে যে হিউম্যান সেলগুলোর মধ্যে, অর্থাৎ আমাদের যে কোষগুলোর মধ্যে ওই ভাইরাস ঢুকেছে, যে কোভিড-19 ভাইরাস ঢুকেছে, ঢুকে সেই কোষগুলোর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই কোষগুলোর নিজস্ব যে এনার্জি সিস্টেম, মাইটোকন্ড্রিয়াল এনার্জি সিস্টেম, তার মধ্যে প্লাগ করে দিয়ে ওরা মানে দিনে দিনে দুগুণা, মানে খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। তো টি সেলগুলো করে কি, ওই আমাদের যে কোষগুলো যেগুলো আক্রান্ত কোষ, যার মধ্যে আসলে এইভাবে আমি বলতে চাইছি যে কোভিড-19 ফ্যাক্টরি শুরু হয়ে গেছে, মানে কোভিড-19 ম্যানুফ্যাকচার করার ফ্যাক্টরি শুরু হয়ে গেছে। ওই কোভিড-19 শুদ্ধ আমাদের কোষগুলোকে সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয়। যদি এটা স্ট্রং টি সেল ইমিউনিটি থাকে, অর্থাৎ অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে এই টি সেল রেসপন্স দ্বারা উইদাউট এনি ট্রিটমেন্ট এটা ঠিক হয়ে যেতে পারে। অর্থাৎ দু রকমের ইমিউনিটির কথা বললাম, একটা ইনেট ইমিউনিটি, একটা অ্যাডাপটিভ ইমিউনিটি। একটা প্রশ্ন নেব। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী, বেহালা থেকে বলছি। দেবাশিস বাবু বলুন। আমার কতগুলো ছোট ছোট কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে এটা এখন যে আরটিপিসিআর, যেটা আগের দিন আপনি ব্যাখ্যা করেছিলেন, আরটিপিসিআর তো মোটামুটি অ্যান্টিজেনকে ধরতে পারে। এখন যে গ্রুপ টেস্ট যেগুলো হচ্ছে, ওগুলো বেশিরভাগই অ্যান্টিবডি। এরকম অ্যান্টিজেন টেস্ট ব্লাড দিয়ে কি কোনো রকম করার ব্যবস্থা আছে? মানে যাতে যার সন্দেহ হচ্ছে, আমার ধরুন সন্দেহ হচ্ছে, আমি কি পট করে পড়ে ফেললাম, এরকম কিছু কি আছে? না না, প্রথম প্রশ্ন। হ্যাঁ, আমি প্রথম প্রশ্নের উত্তরটাকে দিয়ে নিই, তারপর দ্বিতীয় প্রশ্ন। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছি, এটা প্রচুর লোক আমাকে করেছে। আমি ওটা 1 মিনিটের উত্তর হচ্ছে যে আরটিপিসিআর পরীক্ষা, যেটা আপনি কারেক্টলি বলেছেন যে অ্যান্টিজেন টেস্ট, তাই তো? তাই এটাকে যদি আমি যে একদম কিছু জানে না তাকে বোঝাবার জন্য বলতে চাই, তাহলে সোজাসুজি বলবো যে ভাইরাসটা সরাসরি আছে কি না এটা আমরা ডেমনস্ট্রেট করছি এইভাবে, কারণ এখানে ভাইরাসটা অ্যান্টিজেন, যার এগেনস্টে দেহ অ্যান্টিবডি তৈরি করছে। কিন্তু এই কথাগুলো কিন্তু খুব গোলমেলে, ভেতরে গেলে আমি আইজিএমও বলতে পারি। এই দেখুন, আপনি সেই গোলমালের জায়গায় চলে যাচ্ছেন। বলতে গেলে তা আরও অনেক কিছু বলতে হয়, যে তাহলে আইজিএম, আইজিই গুলো কী বলে, ইমিউনোগ্লোবুলিনগুলো কী,
এই সংক্রান্ত ব্যাপার বলতে হবে আচ্ছা কিন্তু। ঠিক আছে, জটিল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আমি আছে, আপনি জটিলতার সরাসরি মধ্যে বলুন। আমি খুব সোজা যাতে লোকে বুঝতে পারে, হ্যাঁ। তাহলে আপনি এইভাবে ধরতে পারেন, মানে কনসেপ্ট তৈরি করার জন্য, যে অ্যান্টিজেনটা হলো ভাইরাস ডিটেকশন আর অ্যান্টিবডিটা হচ্ছে আমাদের বডির রেসপন্স যেটা রোগ সেটা প্রতিরোধক ডিটেকশন। ব্যবস্থা কতটা কার্যকরী হচ্ছে তার পরীক্ষা। হ্যাঁ, মানে আমরা কতটা, কিরম- হ্যাঁ ঠিক আছে। কিরমভাবে ওই দুটো আলাদা। তাহলে সত্যি সত্যি তাহলে ভাইরাস যদি ডিটেক্ট করতে হয় তাহলে অ্যান্টিজেন টেস্ট করতে হবে, যেটা আরটিপিসিআর। সেটাই সোজা। হুম। হ্যাঁ। এবার তাহলে ভাইরাস ডিটেক্ট করতে হলে যেখানে ভাইরাস আছে সেটা তো ডিটেক্ট করতে হবে। নিশ্চয়ই। আচ্ছা, তাহলে থিওরিটিক্যালি ভাইরাস তো ব্লাডে আছেই, হুম, কিন্তু আমাদের যা রসদ আছে, আমাদের যা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আছে, তাতে ওই ব্লাডে ভাইরাসটাকে ডিটেক্ট করবার জন্য যত সময় লাগবে, যত আর যা যা কিছু করতে হবে, সেটা প্র্যাকটিক্যাল পারপাসের জন্য একদম হাস্যকর রকমের মশা মারতে কামান দাগা এবং অত্যন্ত বেশি খরচ সাপেক্ষ হয়ে যাবে। না, ওই- এই জন্য আমি প্রশ্নটা করেছিলাম, যেটা কিছু কিছু ধরুন প্রাইভেট অর্গানাইজেশন এইটার ছাড়পত্র পেয়েছে এবং তারা কিছু কিছু মেসেজ করছে আমাকে। একজন এরকম মেসেজ করে বললেন, আমরা 3250 টাকা পার রোগী নেব, বাড়ি গিয়ে আমরা ওই পিপি কিট পরে ওইগুলো নিয়ে সোয়াব নিয়ে আপনার হ্যাঁ, এটা রাইট। হ্যাঁ, ওই জন্য সেটা ব্লাড নয়, সেটা হচ্ছে সেটা ওনারা তো বললেন আরটিপিসিআর করবো, এখন সেটা ব্লাড না সোয়াব আমি তা বলতে না পারবো না না। ব্লাড না, আমি বুঝিয়ে দিচ্ছি। মূলত কফ কাশি অথবা আপনি হাঁ করলেন, একটা আমাদের বিশেষ ছোট্ট ইনস্ট্রুমেন্ট বলবো না, একটা প্রোব আছে, তো সেইটা দিয়ে আমরা ভেতরের একটু ফ্লুইড, আমরা বাংলায় লালা রস বলতে পারেন, তো সেইটা আমরা নিয়ে নিই। হুম। নিয়ে তারপর সেইটাকে বিশেষ, আমি আগের দিন বলেছি যদি আমার হ্যাঁ, অনুষ্ঠানটা শুনেছি, শুনে, শুনেছি। সেইভাবে আমরা অ্যাম্পলিফাই করে আমরা ওই ভাইরাসের সংখ্যা বাড়িয়ে সেটাকে আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, ওটা ফ্লুরোসেন্স মেথডে, আমরা ফ্লুরোসেন্স মেথড বলি, তো সেইভাবে ডিটেক্ট করি এবং সেইটা হচ্ছে আরটিপিসিআর, অর্থাৎ এটা ব্লাডের নয়, আচ্ছা, না। ওটা ব্লাডের সাথে সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় প্রশ্ন যে এই সংক্রান্ত যে ট্রুনেট যন্ত্রটা, হ্যাঁ, আরেকবার বলুন। ট্রুনেট বলে একটা যন্ত্র আমি শুনছিলাম, কাগজে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রুনেট যন্ত্রটি এইটা এমন একটা যন্ত্র, যে যন্ত্র দু রকমভাবে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এই ভাইরাসের যে স্যাম্পল আমরা পাচ্ছি, সেই স্যাম্পলটাকে নিয়ে কাজ করবার জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে এই ভাইরাসের স্যাম্পল কালেক্ট করবার জন্য। কিন্তু এই যে যন্ত্রের কথা বলছেন, এই যন্ত্রের ব্যাপারটা নিয়ে আলোচনা শুধুমাত্র যারা ডিটেকশন করবার সাথে জড়িত আছি তাদের জন্য উপকারী। সাধারণ মানুষের জন্য এই সম্পর্কে ইনফরমেশন কোনোভাবে কাজে লাগার নয়। আচ্ছা। না মানে ওই এমনিতে তো কিটের সমস্যা আছে, কিন্তু ট্রুনেট যন্ত্র কিছু আছে, কিন্তু ট্রুনেট যন্ত্র দিয়ে তো একটু বেশি করে করা যায়, যা এখন যা পরিস্থিতি। আমি না, আপনি তো অন্য জায়গায় চলে যাচ্ছেন, আপনি তো অ্যান্টিবডির জায়গায় চলে যাচ্ছেন। ও, ওটা ট্রুনেটটা শুধু অ্যান্টিবডি ধরতে হবে। অ্যান্টিবডি খুব আমার মতে অ্যান্টিবডি খুব একটা প্রয়োজনীয় পরীক্ষা বলে মনে হয় না, কারণ ওটা তো 8-10 দিন বাদে পাওয়া যাবে, যার হয়ে গেছে সে বুঝতেও পারবে না, হয়তো যখন বুঝতে পারবে তখন হয়তো সে প্রোটেক্টিভ হয়ে গেছে, কিন্তু সে হয়তো লোকটা ছড়িয়ে দিচ্ছে। না না, এই অ্যান্টিবডি পরীক্ষা করবার যে কনটেক্সট সেটা তো একদম আলাদা, আমি আলোচনা করেছি তো। অ্যান্টিবডি দরকার হচ্ছে, হ্যাঁ, অ্যান্টিবডির পরীক্ষা করার দরকার আছে, মানে কোনো রুগীর জন্য দরকার নেই। মানে আমি একটা ইন্ডিভিজুয়াল লোক, আমার জ্বর আসছে, আমার কোভিড হয়েছে কিনা জানার জন্য আমার অ্যান্টিবডি পরীক্ষা করার দরকার নেই। অ্যান্টিবডি পরীক্ষা করার দরকার এই জন্য যে আমি গভর্নমেন্টের অর্গানাইজেশন বা একটা এনজিওর সাথে জড়িত, আমি হেলথ পলিসি, মানে কোথায় কিভাবে, যেমন এই লকডাউনের ব্যাপার, কোথায় লকডাউন করব, কতটা লকডাউন করব, সেই জায়গাটা আমি নিরূপণ করতে চাই। তখন আমি একটা বিরাট গ্রুপের মধ্যে, ধরুন একটা জায়গায় 10,000 মানুষ থাকে, তো সেইখানে আমি তো প্রত্যেকের আরটিপিসিআর পরীক্ষা করছি না। তো সেক্ষেত্রে এই অ্যান্টিবডি ডিটেক্ট করার মাধ্যমে একটা কমিউনিটির কীরকম কন্ডিশনে আছে, মানে সেই কমিউনিটিকে কিভাবে ডিল করব। কমিউনিটি বলতে গ্রুপ অফ পার্সন, লার্জ গ্রুপ অফ পার্সন, ঠিক আছে, কমিউনিটি বলতে এটা বোঝাচ্ছি। তো সেই কমিউনিটিকে কিভাবে ডিল করব, কিভাবে হেলথ পলিসি ফর্মুলেট করব, কিভাবে লকডাউন করব, এই যে
গভর্নমেন্টের দিক দিয়ে যে স্টেপসগুলো আছে সেটা নেওয়ার জন্য যে ইনফরমেশান, ব্যাকআপ ইনফরমেশান দরকার, সেই কারণের জন্য এটা করা দরকার। বুঝলেন, এটা দুটো ক্ষেত্র একদম আলাদা আলাদা। অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্টরা কি ছড়াতে পারে? অবশ্যই ছড়াতে পারে এবং খুব ভালোভাবে ছড়াতে পারে। এবং একটা বিশেষ কথা আমরা ব্যবহার করি, জানি না আপনি শুনেছেন কিনা, সেটার কথা হলো সুপার স্প্রেডার। সুপার স্প্রেডার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই আসিমটোমেটিক পেশেন্টরাই হয়। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে? ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি দেবাশিস বাবুর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গটা আরেকটু ক্লিয়ার করে নেব। অর্থাৎ আমি এই ইমিউনিটির ক্ষেত্রে আপনাদের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা পরিষ্কার করে বললাম যে দু রকমের ইমিউন রেসপন্স হয়। একটা তৎক্ষণাৎ ইনেট ইমিউনিটি রেসপন্স, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি রেসপন্স। এই অ্যাডাপটিভ ইমিউনিটি রেসপন্সটা হচ্ছে মূলত টি সেল মিডিয়েটেড। অর্থাৎ এই টি সেলগুলো এমন কোষ, যেটা আমি আগে বলেছি আর একবার বলে নিচ্ছি, কারণ এই ফোনটা আসবার জন্য আমি যে বলছিলাম অনেকের হয়তো মন অন্যদিকে চলে গেছে, ওই জন্য পরিষ্কার করার জন্য বলছি। এটা হচ্ছে এমন একটা কোষ, যে কোষ যেসব আমাদের দেহের যে কোষগুলো আক্রান্ত হয়েছে ভাইরাস দ্বারা, কোভিড-19 ভাইরাস দ্বারা, এবং আক্রান্ত হয়ে সেই কোষগুলো নিজেরা কোভিড-19 ভাইরাস ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে। এটা আমার নিজের কথা, বইতে লেখা নেই। অর্থাৎ প্রচুর সংখ্যায় সেটা থেকে ভাইরাস রেপ্লিকেশন হবে। তো টি সেলগুলো ওই দেহের কোষটা যার মধ্যে ভাইরাস বাড়ছে, ভাইরাস শুদ্ধ ওই কোষটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে তার, সে নষ্ট করে দিতে পারে। এটা হলো অ্যাডাপটিভ ইমিউনিটি। অর্থাৎ সে যদি সব এরকমভাবে কোষগুলোকে সব নষ্ট করে দেয়, তাহলে যে ভদ্রলোক বা ভদ্রমহিলার এই অসুখটা হয়েছে এবং যার দেহের মধ্যে ওই কোষগুলোর মধ্যে ভাইরাস ফ্যাক্টরি তৈরি হয়ে গেছিলো, সেগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এবং তিনি বিপদমুক্ত হবেন। এইটা হলো খুব ছোট্ট করে ইমিউনিটি সম্পর্কে বক্তব্য। এর পরে বক্তব্যে আসছি, একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, আমি ডক্টর সরকার বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তার, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি আমার ভাইয়ের তো জ্বর হয়েছে, 10-12 দিন ধরে প্যারাসিটামল খাচ্ছে, অ্যান্টিবায়োটিকও খাচ্ছে। আমার ভাইয়ের জ্বর কমছে না, 99 রয়ে যাচ্ছে, একশো খাচ্ছে। বুঝতে পারছি। আপনি প্রথম যে কাজ করবেন, আপনার টিভির যে ভলিউমটাকে একদম মিউট করে দিন। এখানে ফিডব্যাক আসছে, টিভির ভলিউমটা মিউট করে দিন। আমি শুনতে পেয়েছি, উত্তর দিচ্ছি। আগে আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন, যদি লাইনে থাকেন? আমি হচ্ছে ঘাটাল থেকে করছি, আমার ভাই কলকাতা বেলেঘাটায় থাকে। ও, ঘাটাল থেকে কে বলছেন? আমি আমার ভাই রীতা রায়। রীতা রায়? রীতা নাথ, ঠিক আছে। ঘাটাল পশ্চিম মেদিনীপুর তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আপনার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আমি বুঝতে পারছি আপনি অত্যন্ত ওয়ারিড আছেন। তা উনি যখন কলকাতাতেই আছেন, তখন এই যে এতদিন ধরে জ্বর হচ্ছে এবং আপনি বললেন অ্যান্টিবায়োটিক নিচ্ছে এবং প্যারাসিটামল নিচ্ছে, আমি যা শুনেছি, তো যদি এইসবগুলো নিয়েও জ্বর না কমে, তো এখন তো আমাদের আমরা বলি এসওপি, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, তো সেই এসওপির মধ্যে ঢুকে দিতে হবে। তো মানে সেইভাবে এগোবার রাস্তা আছে। প্রথম কাজ হচ্ছে তিনটে, আমি বলিনি। একটা হচ্ছে জ্বর আসলে বাড়িতে একটা, মানে কথা এত হাস্যকর লাগে শুনতে, যে কিন্তু এটা খুব দরকার যে বাড়িতে কিছু না হোক একটা থার্মোমিটার থাকতে হবে, যে কোনো থার্মোমিটার। হ্যাঁ, থার্মোমিটার দিয়ে মাপা হচ্ছে, দিনে কখনো 99 হচ্ছে, কখনো 100, 101, 102 হচ্ছে। দিনে অন্তত 4 বার মাপতে হবে, অন্তত বেশিবার মাপলে ভালো, 4 বার মাপতে হবে। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিদিনের তারিখ লিখে, ডেট লিখে, টেম্পারেচার লিখে একটা টেম্পারেচার চার্ট তৈরি করতে হবে, যেটা চাইলেই ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। শুধু এইটা সব থেকে দামি জিনিস, টেম্পারেচার চার্ট তৈরি করা, আর কিছুতেই মনে রাখার চেষ্টা না করা। এই আপনি বা অনেকেই বলে না, আমার মনে আছে পুরো, ওই সময় অত জ্বর ছিল, তারপর কমে এত হলো। ওই মনের কথা, মুখের কথার উপরে বিশ্বাস করে এইভাবে চিকিৎসার দিকে এগোনো যায় না। একটা টেম্পারেচার চার্ট লেখা একটা ডকুমেন্ট হলে খুব ভালো হয়। অর্থাৎ একটা টেম্পারেচার চার্ট প্রথম যেটা দরকার। 3টে পয়েন্ট আছে। দ্বিতীয় যেটা, মানে আপনারা নিজেরা করতে পারেন, বড় ব্যাপার কিছু না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে নজর রাখা একটা, যে কফ কাশি সর্দি আছে কি না। না, সেটা নেই ডাক্তারবাবু, বুকের পাতা উঠেছে। হ্যাঁ, কফ কাশি সর্দি আছে কি না। তৃতীয় যে জিনিসটা দেখা, সেটা হচ্ছে একটু লুজ মোশন আর একটা আনএক্সপ্লেইনড উইকনেস। অর্থাৎ
বুঝতে পারছি না কেন একটু দুর্বল ভাব লাগছে। যদি এই সব জিনিসগুলো থাকে তাহলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত, এবং এইটা কোন দিকে চিকিৎসা হবে না হবে ডাক্তারবাবু বেস্ট জাজ, উনি সেই দিকে ট্রিটমেন্টের জন্য এগোবেন। এখানে একটা কথা না বললে নয়, এখন আমাদের ডাক্তারবাবুদের কমিউনিটির মধ্যে না একটু কারুর এবং সেটা কারণ আছে, হয়তো অনেকে সিনিয়র সিটিজেন, তারা সরাসরি তাদের চেম্বারে কোনো জ্বরের রুগী দেখতে চাইছেন না অনেকে, এবং সঙ্গত দূর কারণ। থেকে দেখছেন, আমাদের এখানে প্রশান্ত পাল রয়েছে, উনি দেখছেন, দূর থেকে দেখছেন। হ্যাঁ, ওই আমরা দূর থেকে দেখছেন, অনেকে ভিডিও কলে দেখছেন, সেটা তো হতেই পারে। তো আমি যে জিনিসটা বলতে চাইছি, সেইভাবে দেখে ওই পেশেন্ট সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া দরকার, ডাক্তারবাবু ইজ দ্য বেস্ট জাজ, উনি সেটা করবেন। কিন্তু আমরা যেভাবে ভাবি সেই ভাবনাটা একটু শেয়ার করে দিই। আমরা সবসময় ভাবি যে এর জ্বর যদি না কমে, এবং সাধারণ জ্বরের জন্য আমরা যা পরীক্ষাগুলো করি, সাধারণত আমরা ম্যালেরিয়া এবং টাইফয়েডের পরীক্ষা, রক্ত পরীক্ষা করে থাকি, দেখি যে এইসব কোনো কারণে, কারণ আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলায় এই দুটোই জ্বরের সবথেকে কমন কারণ ছিল। এখন তার সাথে এই নতুন কারণ যোগ হয়েছে। তো যদি এই নতুন কারণ, খুবই চিন্তায় ডাক্তারবাবু, চিন্তা, বয়স্ক তো। হ্যাঁ, চিন্তা করা মানে তো চিন্তা বাড়া, চিন্তা তো একটা মাঝখানের প্রসেস, তার পেছনের দিকে আছে চিন্তার কারণ, আর সামনের দিকে আছে চিন্তার কারণের সমাধান। অর্থাৎ সমাধান না করে চিন্তা করলে চিন্তার কোনো শেষও নেই, শুরুও নেই, অর্থাৎ ওই চিন্তার কোনো লাভ নেই। চিন্তা করে সিদ্ধান্তে আসতে হবে, এবং সমাধানটা যত তাড়াতাড়ি পারা যায় সেই সমাধানের দিকে এগোতে হবে। সেই সমাধানের ব্যাপারেই আমি বলছি আর কি। ঠিক আছে দিদিভাই, আপনি বুঝতে পেরেছেন তো চিন্তাটাকে? বসেন, একটু বললে ভালো হয়। আমি এই টিভি অনুষ্ঠানে এটা বলি না, আপনি আমার হেল্পলাইন যাচ্ছে, ফোন করে জানতে পারবেন। হ্যাঁ, হেডলাইনটাই লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, হেল্পলাইনে জানতে পারবেন। আর এখানে যে ডাক্তারবাবু দেখছেন তাকে দেখানো ভালো, কারণ যতটা কম মুভ করা যায় আর কি। যদি কোনো প্রয়োজন থাকে আমাকে নিশ্চয়ই হেল্পলাইনে ফোন করলে পাবেন। হ্যাঁ, সেটার জন্য চিন্তা হওয়া স্বাভাবিক, আমি বুঝতে পারছি। কিন্তু কলকাতায় আমাদের এখনও পর্যন্ত আমি বলছি, বেশিরভাগ ডাক্তারবাবুরা নিজেরা কিন্তু নিজেদের লাইফ রিস্ক নিয়ে, ইনফ্যাক্ট আমি আজকে একজনের নাম তো করবই, মানে করতে বাধ্য হচ্ছে এই কারণের জন্য, আমার একদম খুব কাছের লোক, আমরা 30-32 বছর ধরে জানি, এবং এমন কিছু বিরাট বেশি বয়সও হয়নি, ডক্টর কিশোর নন্দী। উনি গতকাল দেহ রেখেছেন। এরকম একজনের নাম হলেও এরকম অনেক ডাক্তারবাবু কিন্তু রিস্ক নিয়ে চিকিৎসা করতে গিয়ে হয়তো আরও বেশ কিছুটা দিন আমাদের সঙ্গে, আমাদের এই পৃথিবীতে থাকতে পারতেন, কিন্তু তারা সেই স্যাক্রিফাইসটা করছেন। কিন্তু কিশোরদা মারা গেছেন, তো আমি তার জন্য এটা আমার খুব মনে এসে লাগলো। হ্যাঁ হ্যাঁ, তো খালি তা সত্ত্বেও কিন্তু ডাক্তারবাবুরা দেখছেন, চিকিৎসা করছেন। একদম হাসপাতালে যে জুনিয়র ডাক্তাররা আছে, যারা পিজিটিরা আছে, তারা একদম বাংলায় আমরা আমাদের ভাষায় একটা কথা বলি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, জান লড়িয়ে দিচ্ছেন, সত্যি সত্যি জান লড়িয়ে দিচ্ছেন, এবং এটা বজায় থাকবে। এর মধ্যে তো আমাদের সবাইকে হয়তো বাঁচানো যাচ্ছে না, কিন্তু যত দিন যাবে আমরা ডেথ রেটটাকে আরও কমিয়ে আনতে পারবো। এই যা আমাদের মেশিনারি আছে তাই দিয়েই পারবো। ঠিক আছে? আর আপনার ভাইয়ের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে ডাক্তারবাবু দেখছেন তার সাথে পরামর্শ করতে বলুন, বা যদি আরও কিছু জানার থাকে আমার হেল্পলাইনে ফোন করতে বলুন। ঠিক আছে, আমি তাহলে বিচ্ছিন্ন করি। ধন্যবাদ, বিচ্ছিন্ন করুন। আচ্ছা, আমি যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম একটু পরিষ্কার করি। আমি এই যে ইমিউনিটির কথাটা বললাম, এ তো দেহের ভেতরে আমাদের কি হচ্ছে সেই ব্যাপারটা একটু বোঝাবার চেষ্টা করলাম। তাহলে প্রশ্নের উত্তরটা কী হলো? যারা জিজ্ঞেস করেছিলেন যে একবার তাহলে এই কোভিড পজিটিভ হয়ে যাওয়া, বা 3 বার পরপর কোভিড পজিটিভ হয়েছে, মানে তার মধ্যে ফুল ফ্লেজেড ইনফেকশন ছিল এবং তারপর তার নেগেটিভ হয়েছে, এই পুরো এই ব্যাপারটা হয়ে থাকে, তাহলে তার তো দ্বিতীয়বার আর কোভিড হওয়ার কোনো কারণ নেই। এটা কি ঠিক ডাক্তারবাবু? এটা হলো পুরো প্রশ্নটা আর কি। উত্তরটা হবে এই যে বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা ঠিক, কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। অর্থাৎ যার একবার কোভিড হয়েছে তার দ্বিতীয়বার কোভিড হতেও পারে, সবার হবে না, কিছু কিছু লোকের হতেও পারে। তাহলে একটু স্ববিরোধিতা এসে যাচ্ছে।
আমি একবার বলছি যে কোভিডের ক্ষেত্রে ইমিউনিটি তৈরি হয়ে যায়, তারপর আবার বলছি তার হতে পারে, তাহলে ইমিউনিটির ব্যাপারটা গেল কোথায়? ইমিউনিটি কোথায় তৈরি হলো? উত্তরটা হচ্ছে এর উত্তরটা হচ্ছে এরকম যে এই যে ইমিউন রেসপন্সটা কিছু কিছু রুগীর ক্ষেত্রে, এই কিছু কিছু রুগীর ক্ষেত্রে যখন বলছি তখন ওই কোমরবিডিটির প্রশ্নগুলো এসে যায়। অর্থাৎ যাদের আগে থেকে কোনো একটা অর্গ্যান, আমি আরও স্পেসিফিক করে বলছি, যেমন ধরুন যার আগে থেকে লিভারের রোগ, ক্রনিক লিভার ডিজিজ আছে, অথবা ডায়াবেটিস মেলিটাস আছে, খুব বেশি ব্লাড সুগার আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস আছে, অথবা ক্রনিক কিডনি ডিজিজ আছে, এই ধরনের অসুখ আছে, অথবা আমরা কিছু কিছু অসুখকে নামকে একটি কথায় ইমিউনো মডিউলেটরি ডিজিজ বলি, সেই ধরনের রোগ আছে। এটা আবার একটু শক্ত কথা হয়ে গেল, যদি সময় পাই একটু পরে বলবো। তো ইমিউনো মডিউলেটরি ডিজিজ আছে, তো সেই সব রুগীদের ক্ষেত্রে হয় কি, তাদের যদি এরকম ইমিউন রেসপন্স হয়ও যে রোগটি মানে কোভিড-19 ভাইরাসের এগেনস্টে তারা ভালো হয়ে গেলেন, কিন্তু সেই ইমিউন রেসপন্সটা এত জোরদার থাকে না যেটা তাকে আরও আগামী 2 বছর 3 বছর 5 বছরের জন্য ইমিউনিটি প্রদান করবে। অর্থাৎ তাদের ক্ষেত্রেও দ্বিতীয়বার কোভিড ভাইরাসের আক্রমণ হতে পারে। এখানে একটা ছোট প্রসঙ্গ আমি তুলে আনছি। ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে একটা কথা কয়েন করা হয়েছিল, সেটা হচ্ছে ইমিউনিটি পাসপোর্ট। এই কথাটার মানে হলো যে যাদের রোগ হয়ে গেছে, ভালোভাবে যারা সেরে উঠছেন, তারা যাতে ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ তাদের থেকে কারোর ছড়ানোর চান্স নেই বা তাদের হওয়ারও চান্স নেই, কারণ তাদের ইমিউনিটি তৈরি হয়ে গেছে। তো তাদের একটা বিশেষ সার্টিফিকেট দেওয়া যায় কিনা, যে সার্টিফিকেটটা হবে ইমিউনিটি পাসপোর্ট এই নামে, অর্থাৎ তুমি ট্রাভেল করতে পারো, তোমার অসুবিধা নেই। সেই ইমিউনিটি পাসপোর্ট দেওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাবটা গৃহীত এখনও পর্যন্ত হয়নি শুধু ওই জায়গায় অসুবিধে থাকার জন্য। কোন জায়গায় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে ভালো হয়ে গেছে, ইমিউনিটি এখন তৈরি হয়ে গেছে, তার সেটা লং টার্ম ইমিউনিটি তাকে দেবে কি না, সেই জিনিসটা বোঝার, মাপার বা জানার এখনও পর্যন্ত সেরকম কার্যকর মেকানিজম আমরা তৈরি করতে পারিনি। যদি করতে পারা যেত তাহলে এই জিনিসটা কিন্তু চালু হয়ে যেত, যেটাকে আমি ইমিউনিটি পাসপোর্ট বলছি, এটা আমার কথা না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তৈরি করা এই শব্দবন্ধটি। তো সেক্ষেত্রে ইমিউনিটি পাসপোর্ট হতে পারতো, হয়নি এই কারণের জন্য। অর্থাৎ কিছু মানুষের ক্ষেত্রে ইমিউনিটি কিন্তু অতটা তাকে হেল্প নাও করতে পারে, কাদের ক্ষেত্রে না করতে পারে সেই ব্যাপারটা পরিষ্কার করে বললাম। হ্যাঁ, আমি সংকেত পাচ্ছি আমার মিনিট 5-6 সময় আছে। আমি আমার অত্যন্ত প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী অনুরোধ রাখবো যে আজকে আর ফোন না করবার জন্য। আমি আজকে বক্তব্যের প্রথম অংশটা আমি বললাম, এর দ্বিতীয় একটু অংশ আছে, ওইটুকুনি একটু শেষ করতে চাই, তাহলে শুনলে হয়তো মানুষ আর একটু উপকৃত হবেন, সেই জন্য বলছি। দ্বিতীয় যে অংশটি, অর্থাৎ এখানে আমরা জানলাম কি, যে বেশিরভাগ লোকেরই যদি এরকম রোগ হয়ে তারপর তারা সেরে যান, রোগ বলতে আমি কোভিড-19-এর কথা বলছি, তো সেরে যান, তাহলে তাদের ইমিউনিটি থাকে এবং আমার ওই আগের কথা অনুযায়ী তারা ইমিউনিটি পাসপোর্ট পাওয়ার যোগ্য হয়ে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে প্রশ্ন আসে যে কার হবে আর কার হবে না, সেইটা এখনও আমরা আলাদা করে ডিটেক্ট করবার জন্য সার্বজনীনভাবে, মানে সবার ক্ষেত্রে ডিটেক্ট করবার মতো মেশিনারি এখনও পর্যন্ত মুশকিল আছে। তো যার জন্য পাওয়া মুশকিল বলে এই ইমিউনিটি পাসপোর্টের ব্যাপারটা এখনও পর্যন্ত চালু হয়নি। তাহলে আমাদের এখন এই মুহূর্তে 3 ভাগে যদি আমরা ভাগ করি পুরো পপুলেশনকে, একটা পপুলেশনের অংশ 3 ভাগে, মানে প্রথম ভাগ যাদের না জ্বর হয়েছে, যাদের সর্দি কাশি হয়নি, কিচ্ছু হয়নি, এবং যারা বাড়ি থেকে বেরিয়ে খুব দূরে ভ্রমণও করেননি, মানে এইসব কথাগুলো এই কারণের জন্য বলছি যে যাদের কোনো অকেশানই হয়নি যে কোভিড-19 ভাইরাস তাদেরকে অ্যাটাক করবে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার।
ঘরেই আছেন, কোনো অসুবিধে নেই, কোথাও বেড়াতে যাননি, বাইরে থেকে কেউ এসে তাদের বাড়িতে থাকেও নি বা তার সাথে যাতায়াত করেনি, কোনো বিয়ে বাড়ি বা কোনো ধর্মীয় কনগ্রেগেশন মানে জমায়েত, কোনো ধর্মীয় জমায়েতেও যাননি, বাড়িতেই আছেন, আর যাদের কোনো অসুবিধাই নেই, তারা হচ্ছে আমার চিন্তাধারা অনুযায়ী, আমার মনে হয় এই চিন্তাধারা সরকারও ফলোই করবেন, তারা হচ্ছেন সবথেকে নিরাপদ গোষ্ঠী এবং তাদের নিয়ে মাথা ব্যথা প্রায় নেই আলাদা করে রাখা। দ্বিতীয় হচ্ছে যাদের কোনো সিমটম নেই কিন্তু তারা বাইরে যেতে হচ্ছে, কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, কোনো কারণে কোনো ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিলেন রিসেন্টলি, অথবা এক জায়গায় অনেক লোক থাকে, আমি গেলাম যেমন বিয়ে বাড়ির কথা বললাম, এরকম কোনো জায়গায় না কোনো জায়গায় গেছেন, এরা হলো দ্বিতীয় ক্যাটাগরি, এরা সিমটমলেস, এদের কোনো অসুবিধে নেই, কিন্তু এদেরকে একটু নজর রাখার দরকার আছে আলাদাভাবে। তো প্রথম গোষ্ঠী যাদের কথা বললাম এদের নিয়ে মাথা ব্যথা কিছু নেই, দ্বিতীয় গোষ্ঠী যাদের কথা বলছি এদের নিয়ে স্বল্প মাথা ব্যথা আছে। এই এখন এই সেগ্রিগেট করা, অর্থাৎ সবার বাড়িতে বাড়িতে সবাই যদি এই প্রক্রিয়াটা চালান যে আমার বাড়ির মধ্যে কে কোথাও যায়নি, বাড়িতেই আছে, কোনো সিমটম নেই, তাদের আলাদা করে দিলাম, এবার কারা বাইরে গেছে, বাইরে যেতে হচ্ছে বা এইরকমভাবে অনেক জমায়েতের মধ্যে থেকে এসেছে গিয়েছে এইসব, বা যেখানে বিদেশ থেকে বা বাইরে থেকে কেউ এসে ঘরে ছিল বেশ কিছুদিন, তাদের সংস্পর্শে ছিল, এদেরকে একটা স্পেশাল ক্যাটাগরিতে রাখতে হবে, অর্থাৎ এদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এই কথা বললেই সবাই মনে করবে ডাক্তারবাবু তো মুখে বলে দিলেন তীক্ষ্ণ নজর, তা তীক্ষ্ণ নজর বলতে বোঝায়টা কি? আসলে তীক্ষ্ণ নজর বলতে আমি বোঝাতে চাইছি এদের জ্বর আসুক না আসুক দিনে 4 বার করে টেম্পারেচার দেখতে হবে, এটা হলো তীক্ষ্ণ নজর রাখার, অর্থাৎ বাড়িতে একটা থার্মোমিটার থাকতে হবে, এর বেশি কিছু না। আর থার্মোমিটার মানেই এটা বুঝবেন না যে ওই দামি যেটা থার্মাল ইমেজিং ইনফ্রারেড থার্মোমিটার ওই সব কিছু নয়, এমনি সাধারণ একটা থার্মোমিটার থাকলেই চলবে। আর তৃতীয় হচ্ছে সেই ক্যাটাগরি যাদের কোনো না কোনো একটা সিমটম বা জ্বর এসছে, তাদেরকে একদম আলাদা করতে হবে এবং তাদেরকে নিয়ে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ, আমাদের ভারতবর্ষের সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আরোগ্য সেতু অ্যাপ আছে, তাদের জন্য বিশেষ করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, এখন কারুর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর, অ্যান্ড্রয়েড মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা অত্যন্ত তাদের জন্য দরকার। এবং এই আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে আপনারা যে কাজটা আমি করতে বলছি এটা আরও বেশি মানে এফিশিয়েন্টলি করতে পারবেন, অর্থাৎ ওই যে থার্ড গ্রুপ যারা সন্দেহের মধ্যে পড়ছেন, যাদের কোনো না কোনো সিমটম আছে, একটু হলেও জ্বর আসছে, তাদেরকে আলাদা করে তাদেরকে চিকিৎসার মধ্যে, তাদেরকে পর্যবেক্ষণের মধ্যে, এবং ঈশ্বর না করুক যদি ব্যাপারটা আরও এগোয় তাহলে সেই অনুযায়ী যা স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর আছে সেইটা, এবং ডাক্তারবাবুদের আবার নিজস্ব স্ট্র্যাটেজি আছে চিকিৎসা করবার, যারা প্রাইভেটে ট্রিটমেন্ট করছেন তাদের কথা বলছি, কারণ গভর্নমেন্ট হসপিটালে একটা মোটামুটি নিয়ম মেনে সব একটাই নিয়ম মানা হয় সবার জন্য, কিন্তু প্রায় ডাক্তারবাবুদের জন্য নিজেদের প্রাইভেট স্ট্র্যাটেজি আছে। আমাকে সংকেত দেওয়া হচ্ছে যে সময় একদম নেই, এবার বন্ধ করতে হবে। একটা কথা এবার বলার ছিল, আগামী দিন বলবো, কারণ সত্যি সত্যি সময় অ্যালাউ করবে না আজকে। একদম সময় যতই আমাদের শেষ হয়ে যাক প্রশ্ন কিন্তু শেষ হয় না, আর তার উত্তরের জন্য ডাক্তারবাবুকে অবশ্যই আমরা পরবর্তী অনুষ্ঠানে পেয়ে যাবো, কিন্তু তার মাঝেও যারা বলছেন যে না ধৈর্যের অভাব রয়েছে এখনই জানতে হবে, তাদের জন্যও কিন্তু রয়েছে হেল্পলাইন নাম্বার, যে নাম্বার দুটি আমাদের টিভি স্ক্রিনে অলরেডি ডান, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন মিস করে গেছেন বা আবার রিপিট দেখতে চান, তারা কিন্তু সিসিটিভি ইউটিউব ডক্টর কনিষ্ক সরকার সার্চ করলেই পেয়ে যাবেন। আজকের মতো সত্যি সত্যি বিদায় নিতে হবে, শুধুমাত্র আজকের মতো, পরবর্তী অনুষ্ঠানে আবার স্যার আপনাকে পেয়ে যাবো এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।